শুনেছি আপনি নাকি আপনার বউদের ১ বছরের মধ্যে ছেড়ে দেন, আবার অলরেডি ৩টা বউকে ছেড়েও দিয়েছেন। বাসরাতে বউয়ের মুখে এমন কথা শুনে চোখ আমার কপালে। বিয়ের আগে বউকে কেউ বলতে দেয়নি আমাকে এসব কথা। তাহলে বউ কিভাবে জানল? জি, কেন? এমনি। এমনি নাকি শরীর পর্যবেক্ষণ করা শেষ হয়ে যায় তাই? জানেন, আপনি দেখতে কোনো হিরোর কম না, কিন্তু বউ ছাড়েন এটা জেনেও আপনি আমাকে বিয়ে করেছেন। তার মানে কি আমি এটা বুঝব যে আপনি আমার টাকার জন্য আমাকে বিয়ে করেছেন? আমার কথাটা শুনে মেয়েটা আশ্চর্যজনক চোখ নিয়ে আমার চোখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আবার বলতে শুরু করলো। ফেসবুকের গ্রুপে খুব ঘোরাঘুরি করি আমি, সবার পোস্ট দেখি, অনেকে অনেক কথা বলে, কারো পছন্দ হয় কারো না। আপনারও একটা দেখেছিলাম আজ থেকে ১ বছর আগে। কারো পোস্ট পছন্দ হলেও তার আইডিতে আমি কোনোদিন ঢুকিনি, কিন্তু কেন জানি সেদিন ঢুকেছি আমি আপনার আইডিতে। জানি না কেন, কিন্তু ঢুকেছি আমি। আপনার পোস্টে ছিল যে মেয়েকে সম্মান করা শিখেন। আচ্ছা, বিয়ে করে বউকে ছেড়ে দিলে মেয়েদের সম্মান করা হয় বুঝি? জয়। মেয়েটার প্রশ্নের উত্তরে কী দেবে বুঝতে না পেরে চুপে গেল। মেয়েটা কিছুক্ষণ আমার উত্তরের অপেক্ষায় করে আবারও বলতে শুরু করল। আপনি যখন আমাকে দেখতে এসেছিলেন, তখন আমি আপনাকে আমার ঘর থেকে টুকি মেরে দেখিনি। তখনই মনে পড়ে পোস্টের ছেলেটা। খুব খুশি হয়ে বলেছিলাম, কিন্তু তখন জানতাম না যে আপনি সম্মান পাওয়ার জন্য মিথ্যা পোস্ট করেন। আমি মেয়েদের সম্মান করি, ছেড়ে দিয়ে। আসলে আমার ঘুম এসেছে, ঘুমাবো। মেয়েটা আমার দিকে পিঠ করে শুয়ে গেল। কেন জানি খুব কষ্ট হলো। মেয়েটা তো সব বলল, কিন্তু একবারও শুনল না আমার কথা। আমি যে কেন ছেড়েছি তা আমিই জানি। আমিও মেয়েটার পাশে শুয়ে গেলাম, ওর দিকে পিঠ করেই শুলাম। শুয়ে থেকে মনে করছি আগের কথাগুলো। আমার যখন ৫ বছর, তখন থেকে আমার মা আমার পেছনে লেগে থাকতো বাচ্চা বাচ্চা করে। খালি বলতো যে আমার বিয়ের ১ বছরে সে আমার বাচ্চা দেখতে চায়। আমার মা তখন থেকে আমাকে বাবা হওয়ার কাজ, বাবা হওয়ার অনুভূতি সব বুঝিয়ে আসছে। আব্বু আমার এসব ব্যবহার দেখে প্রায় ঝগড়া করত, কিন্তু কে কার কথা শুনে? আমার মা আমাকে বোঝাতই। আমার আব্বুর জন্যই আজ আমার এতদূর পড়াশোনা। ছোটবেলায় আব্বু পড়ালেখার জন্য বকলে মা বলতো, চুপ তো, ছেলে তো একা, ওর বাচ্চা কাচ্চা হলেই হবে, পড়াশোনা লাগবে না, এত সম্পত্তি কে খাবে? আসলে গ্রামের মেয়ে তো আমার মা, তাই পড়াশোনার পর অত আগ্রহ ছিল না। মায়ের বাচ্চা কাচ্চা শুনে আমারও ভেতরে ফিলিংস আসতো বাচ্চা নেওয়ার। আমিও বলতাম হ্যাঁ, আমি বাচ্চা চাই। এখন ছোট বাচ্চাকে যেটা মানুষ বেশি বলবে বাচ্চা, সেটাই চাইবে বা করবে। আমারও তেমন অবস্থা ছিল। তখন আমার ১০ বছর। টিভিতে দেখলাম হিরো হিরোইনের হাত ধরতেই বাচ্চা চলে আসে পেটে। এটা দেখে কত মেয়ের যে হাত ধরেছি আর গুণে শেষ করা যাবে না, কিন্তু ওদের কোনোদিনও বাচ্চা আসেনি। তখন এত খারাপ লাগতো যা বলে বোঝানোর মতো না। আমার ছোটবেলায় এভাবেই যায় বড় হয়ে। যখন আমি বিয়ের মতো বয়সে আসি, মা তখন আমার পেছনে সুপার গ্লুয়ের মতো লেগে থাকে আমার বিয়ে দেওয়ার জন্য। মায়ের কথায় একদিন একটা বিয়ে করেই ফেলি। মেয়েটা খুব সুন্দর ছিল, যাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আমার পরিবারে অনেক রেসপেক্ট গ্রামে, তাই মেয়েটার পরিবার অনেক খুশিতেই ছিল আমার সাথে বিয়ে দিয়ে। মেয়েটা আমার কোনো কথা কোনোদিন মানেনি, তা আমি বলতে পারবো না, কারণ মেয়েটা আমার সব কথাই শুনতো, আমাকে পাগলের মতো ভালোবাসতো। ওই মেয়েকে ছেড়ে দেওয়ার কোনো কারণ পাইনি আমি। আমি ওই মেয়েকে কোনোদিন ছেড়ে দিতেও চাইনি, আগলিয়ে রাখতে চেয়েছিলাম সারা জীবন। কিন্তু আমার মাথা হতে দেয়নি। ১ বছরের মাথায় আমার বউয়ের পেটে কেন বাচ্চা আসেনি, এই কারণ দিয়ে ছানিয়ে নেয় আমাকে। মেয়েটা সাইন করার সময় অনেক কেঁদেছিল আমায় ধরে। বলেছিল, আমাকে ছাড়বেন না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। মেয়েটার কান্না দেখে আমিও কেঁদে ফেলেছিলাম, কিন্তু মায়ের জন্য ছেড়ে দেই আমি। পরে আবার একটা বিয়ে হয় আমার। এমন ছাড়া ধরা করতে করতে ৩টা বিয়ে হয়ে যায়। সবাইকে ওই এক কারণ দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। সব গ্রাম এখন জানাজানি, তাই কেউ আর বিয়ে দেবে না আমার সাথে। মা তাই আমাকে শহরে এনে বিয়ে দেয় মিতুর সাথে। মিতু ওইসব মেয়ের থেকে একদমই আলাদা। মিতুকে প্রথম দেখেই মায়ায় পড়ে গিয়েছিলাম আমি। এত মায়া ওর ভেতর যা বলে বোঝানো সম্ভব না। কিন্তু আমি জানি মা এবারেও ছেড়ে দিতে বলবে আমাকে, ওই এক কারণ দিয়ে। আচ্ছা, বিয়ের ১ বছরের মাথায় কি বাচ্চা নেই? জানি না,
কিন্তু মা হয়তো তার বিয়ের ১ বছরের মাথায় আমাকে নেই। তাই মায়ের এত শখ আমার বাচ্চাকে দেখার, আমার বিয়ের ১ বছরে। আমি ম্যাচার হওয়ার পর যতখানি জানি, কোনো এক নতুন দম্পতি প্রায় ২ থেকে ৩ বছর বাচ্চা নেয় না। কারণ ১ থেকে ২ বছর সময় লাগে একে অপরের সাথে ফ্রি হতে। কি করে সম্ভব একটা মানুষের পক্ষে ১ বছরে বাচ্চা নেওয়া? আর বাচ্চা তো আমাদের সৃষ্টিকর্তা দেয়। তাহলে সেখানে সে মেয়ের বা আমার দোষটা কোথায়? যেটাই হোক, সে আমার মা, তার কোনো ভুল হতে পারে না। তার পায়ের নিচে আমার বেহেশত। তাকে বিশ্বাস করতে হবে আমাকে, এটাই আমার কর্তব্য। আর উনি কিছু বোঝেন হয়তো, তাই তিনি আমার সন্তান দেখতে চান। আর উনি মা, সাথে আমার থেকে বেশি এই পৃথিবীটাকে দেখেছেন উনি। ওনার ভুল হতে পারে না। সকাল ৭টা। ভাবতে ভাবতে যে কালকে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠতেই কারো স্পর্শ অনুভব করলাম, যেন কেউ আমার উপর তার হাত দিয়ে রেখেছে খুব আলতোভাবে। ধীরে ঘাড়টা ঘুরিয়ে পেছনে তাকালাম। মিতু ঘুমিয়ে আছে আমার উপর হাত রেখে। এত নিষ্পাপ চেহারা কারো হয়? বিশ্বাস হয় না আমার। আজ এই নিষ্পাপ চেহারা দেখছি, কিন্তু কাল এই নিষ্পাপ চেহারার বিপরীত চেহারা দেখেছি ওর। বলে বোঝাতে পারবো না কাল কত ভয় পেয়েছি। কাল রাতে মনে একটা কথাই ছিল, পোস্টে যে অন্যদের বউ পিটানার পোস্ট দেখতাম, তা আমার উপর উল্টাভাবে প্রয়োগ যেন না হয়। মিতুর হাত নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে উঠে পড়লাম। বিয়ের জন্য অফিস থেকে ১৫ দিনের ছুটি নেওয়া। যেটাই হোক, বিয়ের জন্য নেওয়া হলেও তা আমার বিয়ের জন্য লাগবে না। কারণ বউ তো আমাকে ঘৃণা করে। এখন তাকে বোঝাতে গেলেও একই কথা উঠবে, আমি শুনতে চাই না। যেটাই হোক, আমি ওকে বলতেও চাই না। খাট থেকে নিচে নেমে এবার একবার পেছনে তাকিয়ে দেখলাম, ওয়াও, এত কিউট, আর কি বলবো। কিন্তু না, ওর দিকে বেশি তাকানো হবে না, কারণ বেশি তাকালে আমাকে আবার অপমান করবে। কিন্তু এখন তো ঘুমিয়ে আছে, আর একটু তাকাই। খাটের উপর আবার উঠে গেলাম, যেহেতু এখন ঘুমিয়ে আছে সেহেতু আমিও শান্তি করে ওকে দেখতে পারবো। বালিশের উপর মাথা দিয়ে আবার তাকিয়ে আছি ওর দিকে। এত সুন্দর মেয়েও আছে এই দুনিয়ায়, ওর দিকে তাকিয়ে আছি। ও এত সুন্দর যে ওর দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। মিতু, তোমার দিকে তাকিয়ে থাকবো সারা জীবন। যদি তোমার ইচ্ছা হয়, একটু তুমিও তাকিও। তোমার ওই বাঁ পাশে ছোট জায়গা দিও। চিপাচিপি থাকলে ওখানেই থাকবো। আমার বাঁ পাশে অনেক জায়গা। তুমি না হয় শান্তিতে থেকো, আর আমি চিপাচিপিতেই থেকে যাব। এইভাবে জীবনটা শেষ হয়ে যাবে। হঠাৎ মিটু চোখ খোলে। আমার শরীরে পর্যবেক্ষণ করছেন নাকি তাকিয়ে থেকে? এসব কি বলছো মিতু? আমি আবার ওসব কেন করতে যাব? তো এই সাত সকালে আমার দিকে অমন দৃষ্টিতে কেন তাকিয়ে আছেন? আমার দৃষ্টি তোমাকে খারাপ মনে হচ্ছে? ৩টা বউ ছাড়া ছেলেদের সব দৃষ্টি খারাপ। তোমাকে কে বলেছে আমি ৩টা বউ ছাড়া ছেলে? বলেছে একজন। তো সেই একজনের নাম কি? বলবো না। মিতু খাট থেকে উঠতেই জয় মিতুর হাত ধরে টান দিয়ে আবার শুয়ে দেয় নিজের পাশে। তোমাকে বলতেই হবে। কি করছেন এসব? ছাড়েন আমার হাত। বলো, কে বলেছে? বলেছে একজন। বললাম তো। আমার মা বলেছে? হুঁ। ওই মহিলা বলবে? ওই মহিলাকে এই প্রশ্ন করলে আমার ওপর হাত তুলে। মানে, কি বোঝাচ্ছ তুমি? মা তোমাকে মেরেছে? জি হ্যাঁ। জীবনে অনেক স্বপ্ন ছিল, বিয়ে হবে, শ্বশুর বাড়ি আসবো, শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো দেখবে, স্বামী আগলি রাখবে, সব ঝড় থেকে। কিন্তু বিয়ের পর কি হলো? স্বামী বের হলো, ৩ বউ ছাড়া, আর বিয়ের দিনেই থাপ্পড় খেলাম শাশুড়ির হাতে। তুমি মিথ্যে বলছো। আমার মা তোমাকে জীবনেও মারতে পারে না। সে অনেক ভালো। হ্যাঁ, ভালো তো বলবেননি। আপনার সেই ঘৃণা সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করছি যে। দেখো মিতু, আমি ইচ্ছা করে কাউকে ছাড়িনি। আমার মা ওদের থেকে আমাকে ছাড়িয়ে নিয়েছে, কারণ ওদের বাচ্চা হতো না। আর আমি পরিবারের এক ছেলে যেহেতু, আমার বাচ্চা দেখতে চাই মা। ১ বছরে ছাড়তেন কেন তাহলে? মায়ের ইচ্ছা আমার বিয়ের ১ বছরে বাচ্চা দেখবে, তাই। বিয়ের ১ বছরে বাচ্চা? হা 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 হা। হাসছো কেন? হাসার কথা বললে তো হাসবই না। হা হা হা। আমি কোনো হাসার কথা বলিনি। মানে, আপনি সিরিয়াস? হ্যাঁ মিতু। গাধা নাকি আপনি? একটা মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ হলে তার কমপক্ষে ১ বছর লাগবে তার স্বামীর সাথে ফ্রি হতে। আর আপনি চান সেই ১ বছরের মধ্যে সে পেটে বাচ্চা আনুক? আমার মায়ের ইচ্ছা পূরণ করতে হবে। আসলে কি আপনি, হ্যাঁ? আমার মায়ের ছেলে? উহু, সহ্য হচ্ছে না আর। এখন মরতে যাবা? আমি কোন দুঃখে মরব? সহ্য হচ্ছে না নাকি? দূর হন।
মিতু জয়কে ধাক্কা মেরে ফেলে দেয়। ইস, মেঝেতে পড়ে যে এভাবে কেউ ধাক্কা মারে? মারে, আমি মারি, এখন মরেন। মিতু খাট থেকে উঠে চলে যায়। জয় মেঝেতে বসে থেকে মিতুর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত রাগী যা বলে বোঝানো সম্ভব না, কিন্তু এই রাগ দেখে যেন আর পাগল হয়ে ওর জন্য। আচ্ছা, এখন বাদ দি, অফিসে যাব। স্যারকে বলতে হবে স্যার বিয়ে করা বউ ঘৃণা করে, সে তো এত ছুটি লাগবে না। মেঝে থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়া শেষ হতেই আবার মিতু এসে হাজির। মেয়েটাকে যাওয়ার সময় যেমন দেখলাম কেন জানি এখন তা দেখছি না। একটা গাল লাল, চোখে পানি টলমল করছে। কি হয়েছে বলো? আপনার মা এত খারাপ কেন? আমার মা আবার কি করেছে যে খারাপ বলছো? আর তোমার গাল লাল কেন? মিটু হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কিছুই বুঝতে পারছি না। এই তো গেল রাগী লোক নিয়ে, আবার এই 5 মিনিটেই কি হলো যে কাঁদতে শুরু করলো? মিতু, কি হয়েছে আমাকে বলো। আমি কি আপনার মায়ের মেয়ে হতে পারি না? ওনার তো কোনো মেয়ে নেই, আমাকে কি সে মেয়ে বানাতে পারে না? আরে পাগলি, মা তোমাকে মেয়ে মানে। মেয়ে মানলে কেন থাপ্পড় মারলো আমায়? কেন বিয়ের দিনে থাপ্পড় মেরেছে? আমি আমার জীবনে কোনোদিন মার খাইনি। জয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে, তুমি কি বলছো এসব? মা তোমাকে কোনোদিন মারতেই পারে না। মিতুকে দূরে সরিয়ে দিয়ে মেরেছে আপনার মা। এই গালে এই যে লাল দেখছেন, ওটা ওরই ফল। তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলিনি। জয়, চলো। জয় মিতুকে টেনে নিয়ে যায় ওর মায়ের কাছে। মা, তুমি মিতুকে মেরেছ? জয়ের মা, কি বলছিস? এসব আমি কেন ওকে মারতে যাব? তাহলে ওর গাল লাল কেন? ও রুম থেকে দৌড়ে আসতে আসতে পড়ে গেল। তারপর আমি ওকে ধরতে গেলে ও আমাকে ধমক দিয়ে ঘরে চলে গেল। জয়ের মায়ের কথা শুনে মিতুর দিকে তাকায়। না, এটা সত্যি না। উনি আমাকে থাপ্পড় মেরেছেন। আমি যখন ওনাকে বলি, মা, আমাকে মেয়ে মনে করবেন, আর কালকের মতো আর মারবেন না, নয়তো আমি জয়কে বলে দিব, তখনই তিনি মারেন। তুমি আমাকে এটা বোঝাচ্ছ যে আমার মা আমাকে মিথ্যা বলছে? হ্যাঁ, আপনার মা আপনাকে মিথ্যা বলছে। জয়ের মা, ছি ছি মা, এসব কি বলছো তুমি? আমি কেন আমার ছেলেকে মিথ্যা বলবো? মিথ্যা বলবেন মানে আপনি মিথ্যা বলছেন। জয়ের মা, তুমি তো দেখছি অনেক মিথ্যুক। এত খুঁজে এই মিথ্যুক মেয়েকে বিয়ে করে আনলাম আমার ছেলের জন্য। ছি, এত মিথ্যা কি করে বলছেন আপনি? জয়, মিতু। জয় মিতুকে থাপ্পড় মারে। মিতু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিতুর আশা ছিল না যে জয় এই পর্যন্ত ওকে মারবে। মিতুর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। জয়ের থাপ্পড় মারা দেখে জয়ের মা হালকা মুচকি আসে। জয়ের মা, জয়, মারিস না বাবা, ছোট মেয়ে ভুল হয়ে গেছে। ভুল হয়েছে? যখন তখন ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাইব? আমার মায়ের কাছে। আমি মিথ্যা বলিনি, সে বলেছে তার উচিত ক্ষমা চাওয়া। মিতু, বাদ দে বাবা, এই বাড়িতে কেউ নেই আমার। একজন লুকিয়ে মারে, আরেকজন সবার সামনে। লুকিয়ে থাপ্পড় মারা মানুষ আবার আটকায়? ছি, এ কোন বাড়িতে আসলাম আমি? আব্বু আম্মু কোন বাড়িতে পাঠালে? মিতু কাঁদছে। এমন সময় জয়ের বাসাতে প্রবেশ করে মিতুর মা, বাবা, মামা, চাচা চাচি, কাজিন। মিতুর এমনভাবে কাঁদা দেখে মিতুর বাড়ির সবাই অবাক হয়ে যায়। কি মেয়েকে পাঠিয়েছিল, আর কেমন মেয়ে পাচ্ছে? মিতুর মা, মিতুমা, কাঁদছিস কেন? মিতুর মাকে দেখে ছুটে যেয়ে জড়িয়ে ধরে। মা, আমি বাড়ি যাব মা, এবাড়ির কোনো লোক ভালো না। মিতুর মা, কি হয়েছে আমাকে ভালো করে বল। মিতুর বাবা, এসব কি হচ্ছে জয়? আমার মেয়ে কাছে কেন? জয়, ওসব আপনার মেয়ের নাটক। সি, এত বেহায়া। মিতুর বাবা, জয়, এসব কি বলছো তুমি? কি করেছে এমন আমার মেয়ে? জয়ের মা, আপনার মেয়ে মিথ্যা বলে আমার ছেলের মাঝে আমার জন্য ঘৃণা তৈরি করার চেষ্টা করছে। এসব কি বলছেন আপনারা? আমার মেয়ে অনেক ভালো। আর আপনাদের সাহস হলো কি করে এসব বলার? জয়, সত্যি বলতে সাহস লাগে যা আমার আর আমার মায়ের ভিতরে আছে। জয়ের বাবা, জয়, উনি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো। উনি কি ওনার মেয়েকে বড়দের সম্মান দেওয়া শিখিয়েছেন যা আমি ওনাকে সম্মান দেব? জয়ের বাবা, জয়। জয়ের মা, চিল্লাচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে। যেই মেয়ে ওর মা বাবাকে সম্মান দেয় না, সেখানে ও কেন ওর বাবা মাকে সম্মান দিবে? মা, প্লিজ এখান থেকে নিয়ে চলো। আর ভালো লাগছে না এইসব অপমান। আর কেন যে বিয়ে দিয়েছিলে 3টা বউ ছাড়া ছেলেকে? 3টা বউ ছাড়া মানে? মিতু, মানে ও 3টা বউ ছাড়া।
তোমরা এটা জানতে না? মিতুর মা: না মা, আমাদের বলেনি। আর জানলে কি আর এমন ছেলের সাথে বিয়ে দিই? মিতুর বাবা: আপনার ছেলে ৩টা বউ ছাড়া, এই কথা আগে কেন বলেননি আমাদের? জয়ের মা: আমরা কেন বলবো? আপনারা খোঁজ নিতে পারেননি? মিতুর বাবা: বাহ বাহ, আমাদের অপমান করছেন নিজে অপমানের যোগ্য হয়ে। জয়ের মা: এই যে, আপনারা কিন্তু আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছেন, সেহেতু মুখ সামলিয়ে কথা বলেন। মিতুর বাবা: মুখ সামলিয়ে কথা বলা? আরে, আপনার ভাগ্য ভালো যে এখন আমি হাত চালাইনি। জয়: আমার মা বাবাকে মারবেন? এত সাহস কে দিল আপনাকে? মিতুর বাবা: আরে, তুমি তো চুপই থাকো। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম তোমার উপর বিশ্বাস করে। জানতাম না যে বিশ্বাসের পরিণতি এমন হবে। মিতুর মা: চল, চলো বাবা। মিতু একবার পেছনে ঘুরে জয়কে দেখে। জয় মিতুর তাকানো থেকে অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। এমন ভাব দেখায় যেন সে মিতুকে নিজের শত্রু থেকেও বেশি ঘৃণা করে। মিতুকে নিয়ে মিতুর পরিবার চলে আসে। মিতু যাওয়ার পর জয় ওর মায়ের সামনে বসে যায়। মাফ করে দাও আম্মু মিতুকে, ও আমি ওর হয়ে মাফ চাচ্ছি। জয়ের মা: আহা বাবা, তুই কেন মাফ চাইবি? তোর আবার কিসের দোষ? মা: ও আমার বউ, সেহেতু ওর দোষ মানে আমারও দোষ। জয়ের মা: না বাবা, তোর কোনো দোষ নেই। দোষ আমার, কারণ আমি তোর জন্য ভালো মেয়ে খুঁজে আনতে পারিনি। কিন্তু তুই চিন্তা করিস না, এবারে অনেক ভালো মেয়ে খুঁজে আনব। মা, আমি আর কাউকে চাই না। আমি বিয়ে করতে পারবো না। মানে, তুই ওকে বউ করে করে রাখবি? হ্যাঁ, কারণ মানুষের জীবনে একবার বিয়ে হয়, আর আমার তো এতবার হয়ে গেছে। আর যদি কোনোদিন মিতর ভুল বুঝতে পেরে তোমার কাছে এসে মাফ চায়, তাহলে ওকে মাফ করে দিব। জয়ের মা: তুই যা ভালো বুঝিস। অবশেষে ছেলের হাত থেকে বের হয়ে গেল না তো? অন্যদিকে মিতু বাসায় যেয়ে সবাইকে সব কথা বলে প্রথম থেকে, কিভাবে ওকে মেরেছে ওর শাশুড়ি ওর স্বামী। মিতুর বাবা মা মিতুর কাছ থেকে সব শুনে নেয়। মিতুর মা: মা, তুই চিন্তা করিস না, কয়েকদিনের ভেতরেই আমরা তোকে ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে নিব। মিতুর বাবা: হ্যাঁ, ডিভোর্স দিয়ে। মিতু মিতুর বাবার কাছ থেকে ডিভোর্স কথাটা শুনে থমকে যায়। ওর চোখ দিয়ে যেন আর পানি গড়িয়ে পড়তে শুরু করে। নিজের জীবনে বিয়ের পর খুশি ছাড়া আর কিছু পাবে না, এইভাবেই তো ও কবুলটা বলেছিল মিতু। কিন্তু আজ কি হলো? ছেলেটা ছেড়ে দিল, বলল নাকি বেহায়া। ছেলেটা একদিনে সব স্বপ্ন তছনছ করে দিল মিতুর। মিতু কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। মিতু গেট লাগিয়ে কাঁদতে থাকে। রাত 9টা। মিতুর মা মিতুর ঘরের দরজায় মিতুকে ডাক দেয়। মিতু গেট খোলে না। মিতুর বাবা: মিতুর মা? হুম। মিতুর বাবা: ওকে ছেড়ে দাও এখন, ও একটু কাঁদুক, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ও খাবার খাবে না। মিতুর বাবা: বাদ দাও এখন, পরে খেয়ে নেবে। ও না খেলে যে আমিও খেতে পারবো না মিতুর বাবা, ওকে একটু ফ্রি হতে দাও। আচ্ছা। মিতুর বাবা মা চলে যায়। মিতু গেট লাগিয়ে শুয়ে থাকে। এমন করে রাতটা পার হয়ে যায়। সকালবেলা মিতু গেট খুলে বাইরে বের হয়ে আসে। মিতুর চোখ দুটো ফুলে গেছে। একদিনেই যেন মেয়েটা শুকিয়ে গেছে অনেকখানি। মিতুর পরিবার মিতুকে দেখে অবাক হয়ে যায়। একদিনে মেয়েটার কি অবস্থা বানিয়ে দিয়েছে ছেলেটা। মিতুর পরিবারকে দেখে একটু হাসার চেষ্টা করে। সবাই বুঝতে পারে মিতুর মিথ্যা হাসি। শিলা: মিতু, তুই ঠিক আছিস? মিতুর চাচাতো বোন। মিতু: হ্যাঁ আপু, আমি ঠিক আছি। আমার আবার কি হবে? মিতুর মা: ঠিক, আমার মেয়ের আবার কি হবে? ও তো সব থেকে বেশি শক্তিশালী, তাই না মা? জি জি জি, আপনার মেয়ে সব থেকে বেশি শক্তিশালী। মিতুর পরিবার মিতুর কথা শুনে একটু হাসে। তোমাদের সবার কি হয়েছে? এমন কেন করছো? আরে, আমার বিয়ের আগে আমরা যেমন ছিলাম তেমন আবার থাকবো, সমস্যা কি? মিতুর বাবা: কোনো সমস্যা নেই শিলা, ঠিক আমরা আগের মতো থাকবো। আর মিতু, আজ তুই আমার সাথে যাচ্ছিস। কোথায়? জিয়া পার্কে। রিয়েলি? জি। আপনার তো খুব পছন্দ তাই না? মিতু: অনেক 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 পছন্দ। ওকে, তাহলে খাবার খেয়ে রেডি হয়ে নিবি। দেন ইটস পার্টি টাইম। ইয়েস। মিতুর চোখে মুখে 1 মিনিটেই দুঃখের ছাপ দূর হয়ে যায়। খাবার খেয়ে মিতুর বোন একসাথে বের হয় জিয়া পার্কের উদ্দেশ্যে। মিতু শিলার সাথে অনেক মজা করে সারাদিন। সন্ধ্যা 6টায় ফিরে আসে মিতুরা। মিতুর মন এখন অনেক ভালো। মিতুর অবস্থা দেখে বাড়ির সবাই আবার খুশি হয়ে যায়। শিলা মিতুর মন ভালো রাখতে প্রতিদিন নতুন নতুন জায়গায় নিয়ে যায়, যা মিতুর পছন্দের জায়গা। এমন করতে করতে কেটে যায় 2 মাস। মিতু জয়ের ডিভোর্স পেপার অলরেডি রেডি হয়ে গেছে। মিতুর মা মিতুকে বলে কালকে পেপার চলে আসবে।
শুধু সাইন করে দিলেই ডিভোর্সের কাজ শুরু হয়ে যাবে। মিতু জয়ের ডিভোর্স পেপার অলরেডি রেডি হয়ে গেছে। মিতুর মা মিতুকে বলে কালকে পেপার চলে আসবে, শুধু সাইন করে দিলেই ডিভোর্সের কাজ শুরু হয়ে যাবে। ডিভোর্সের কথা শুনতে মিতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মিতুর মা বুঝতে পারে না মিতুর কাদার মানে। মিতুর মায়ের চেহারা দেখে চোখের পানিটা মুছে নেয়। তুই ঠিক আছিস? হুম। মিতু নিজের ঘরে চলে যায়। রাত 11টা। মিতু শুয়ে আছে নিজের বিছানায়। চোখ দিয়ে পড়ে যাচ্ছে অবিরাম বৃষ্টির পানি। হঠাৎ মিতুর দরজায় আওয়াজ হয়। কে জানি ওকে ডাকছে। মিতু চোখ মুছে গেট খুলতে দেখে শিলা দাঁড়িয়ে আছে। শিলা আপু? হুম। ভেতরে আসতে পারি? আরে আসো, এটাতে আবার প্রশ্ন করার কি আছে? শিলা মিতুর বিছানায় যেয়ে বসে। কিছু বলবে আপু? মিতু, আজকে কি আমি তোর কাছে থাকতে পারি? অবশ্যই। আচ্ছা। শিলা বিছানায় উঠে শুয়ে পড়ে। মিতু গেট লাগিয়ে শিলার পাশে শুতে যায়। দুবোন দুদিকে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কারোই ঘুম আসে না। মিতু, বলো, তুই তোর শ্বশুরবাড়ি কেন ছাড়লি? ওরা আমাকে মারে আপু। জয় মারে? হুম। কতবার মেরেছে? একবার। কেন মেরেছে? ওর মা ওকে বুঝিয়েছে যে আমি নাকি ওর মায়ের ব্যাপারে মিথ্যা বলেছি, তাই। তো ওর মারার জন্য দোষ তুই কাকে দিবি? অবশ্যই জয়। কেন? ও আমাকে বিশ্বাস না করে ওর মাকে করল। তোর সাথে ওর সম্পর্ক কতদিনের? 2 দিনের। ওর মায়ের সাথে 25 বছরের। তাহলে ও কাকে বিশ্বাস করবে? মানে? মিতু, আমার কথা ভালো করে শোন। জয় খারাপ না, খারাপ ওর মা। একজন মাকে কিনা বিশ্বাস করে। ও তেমনভাবেই বিশ্বাস করে। কেন করে জানিস? কারণ ওর মা ওর সামনে ভালো হওয়ার নাটক করে, যাতে সে বুঝতে না পারে ওর মায়ের আসল চরিত্র। কিছু বুঝলাম না। তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। কি? তুই ওকে ভালোবাসিস? না। অন্যদিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে উত্তর দে। ভালোবাসি না আমি ওকে। তাহলে এই পানি তোর চোখে তারার মতো ফুটে আছে কেন? মিতু, তুই ওকে ছাড়া ভালো নেই। আর তুই ওর কাছে না ফিরে গেলে কোথায় যাবি? তোমাদের সাথেই থাকব সারা জীবন। হুম। মিতু দেখ, বিয়ের পরে তুই এই বাড়িতে এসেছিস 2 মাস হলো। এখন আমাদের সবার কাছে তুই মেহমান, তাই সবাই ভালো ব্যবহার করছে। কিন্তু এই সময়টা যখন 5 বছরের দিকে গড়াবে, তখন তুই আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবি। কেউ তোকে মুখ ফুটে বলবে না, কিন্তু সবার সামনে মনে থাকবে যে তুই বোঝা। তুই আমাকেই দেখে নে, স্বামীর বাড়ি ছেড়ে এখানে এসেছি 3 বছর হলো। এখন সবার কাছে আমি বোঝা। এদিকে আমার খরচ কিন্তু আমিই জানি, তবুও। মিতু, আপু, তুই আমার কাছে বোঝা না। শিলার হাত ধরে। তোর কাছে না, কিন্তু বাড়ির সবার কাছে আমি বোঝা। ওদের চেহারা দেখে বোঝা যায় আমি তোর ভালোর জন্য বলছি। আমার মতো ভুল তুই করিস না। আপু, ওই বাড়িতে কি করে যাব বলো? ওখানে সবাই আমাকে মারে। হুম। কারণ ওর মায়ের সত্যি এখনো ফাঁস হয়নি। তাহলে ওই বাড়িতে যে আমি কি করব? মার খাবি? মানে? ওই মহিলার মতো কাজ করবি, তোর স্বামীর সামনে মার খাবি, আর তোর স্বামীর পিঠে পিছে ওই মহিলার ক্লাস নিবি। একটা কথা মাথায় রাখবি, পারলে 1000 মার খাবো, কিন্তু আমার শাশুড়ি সত্যি স্বামীর সামনে আনবই। কিন্তু আপু, এই পরিবারে একদিন তোকে ঘৃণা করবে মিতু। এটাই সমাজের নিয়ম। একটা বাড়িতে মেয়ে বেশি দিন থাকলে বিয়ে না করলে সমাজ সহ বাড়ির মানুষ ওকে ঘৃণা করে, বোঝা মনে করে। আর কেউ স্বামী ছেড়ে চলে আসলে তো কথাই নেই, সরাসরি চিবিয়ে খাবে সমাজের সবাই সাথে পরিবার। যে মেয়ে একদিন পরিবারটা রাজকন্যা ছিল, সে বিয়ের বয়স আসলেই বোঝা হয়ে যায়। ঠিক বলেছ তুমি। আমি ফেরত যাব ওই বাসায়। জয়ের সামনে ফাঁস করব ওর মায়ের চরিত্র। গুড। কাল আমিও ফেরত যাব আমার স্বামীর বাসায়। আমিও ফাঁস করব ওর মা ভাবিদের। হুম। আমরা 2 বোন সবাইকে প্রমাণ করে দিব যে আমরা বোঝা না, আমরা মানুষ। হুম। কিন্তু আপু, আমার ডিভোর্সের পেপার তৈরি। ওটা কাগজ। আর কাগজ কি করে ছিঁড়তে হয় আশা করি জানিস? ও। হুম। কাল থেকে আমাদের 2 বোনের মিশন এক্সপোজ শুরু। শিলার হাত ধরে। হুম। এখন ঘুমিয়ে পড়। তুমি আমাকে বোঝাতে এসেছিলে, তাই না? হুম। কারণ আমি তোর কষ্ট দেখতে চাই না। থ্যাংক ইউ আপু, সারা জীবন আমার সাথে দেওয়ার জন্য। তো আপু, আমি তোকে আগলে রাখা আমার দায়িত্ব। তুমি অনেক ভালো। শিলাকে জড়িয়ে ধরে। তুই সবার থেকে ভালো। শিলা। মিতু ঘুমিয়ে যায়। সকাল 10টা।
মিতুর মা মিতুর কাছে ডিভোর্স পেপার নিয়ে যায় সাইন করানোর জন্য। মিতুর মা মিতুর কাছে ডিভোর্স পেপার নিয়ে সাইন করার জন্য। মিতুর মা, এই নে মা, এখানে সাইন করে দে। পেপার মিতুর সামনে দিয়ে। মা, আমার পক্ষে সাইন করা সম্ভব না। মিতুর মা, কেন? মা, আমি তোর অবস্থা বুঝি, কিন্তু তুই যদি সাইন না করিস, ও তোর স্বামী থেকে যাবে। আমরা অন্য কোথাও তোকে বিয়ে দিতে পারবো না। তোর জীবন শেষ হয়ে যাবে। মা, আমার পক্ষে সম্ভব না আর একটা বিয়ে করা। তো কি করবি তুই? একদিন ওই ছেলে তোর কাছে ডিভোর্স পেপার নিয়ে আসবে, কারণ তুই আবার ওকে বিয়ে করবি। 3টা বউ তো আছি ওর, আর 2 যোগ করতে অসম্ভব হবে না ওর কাছে। ওকে ডিভোর্স পেপার আনার সুযোগই দিব না। কিভাবে? আমি আজকেই ওর বাড়িতে ফেরত যাব। কেন ফেরত যাবি? মার খাওয়ার জন্য? মা, ও আমাকে মেরেছে, এটা ওর দোষ না, এটা ওর মায়ের দোষ। ওর মা জয়কে মিথ্যা বুঝিয়ে রেখেছে, তাই ও এমন ব্যবহার করে। একটা বিয়ের আসল মানে বোঝো? একটা বিয়ের আসল মানে বিশ্বাস। সে যদি তোমাকে সেটাই না করতে পারে, তাহলে সেটাকে বিয়ে বলে না। মা, ছেলেটার সাথে আমার সম্পর্ক 2 দিনের, আর ওর মায়ের সাথে ওর 25 বছরের। তাহলে অবশ্যই ওর মাকেই বেশি বিশ্বাস করবে, তাই কি না? তুমিও ওখানে যে কিছুই করতে পারবে না। মা, আমি অলরেডি 3বার মার খেয়েছি, দরকার পড়লে আরও মার খাবো, কিন্তু ওর মায়ের চরিত্র ওর সামনে তুলে ধরবই। তুমি বাবা, সবাই আমার জন্য দোয়া করো, যে যেটার জন্য যাচ্ছি সেটা যেন করতে পারি। তোর সংসারে কি করলে ভালো হবে, কি না করলে, এটা আমার থেকে বেশি তুই জানবি। আর দোয়া তোর জন্য সারা জীবনেই মনের ভেতরে আছে। নিজের সংসারকে ঠিক পথে আনার জন্য সব করবি। আমরা তোর সাথে আছি। থ্যাংক ইউ মা। এটাতে আবার থ্যাংক ইউ কিসের? পাগলি। মিতু মিতুর মার কথা বলছে। অমন সময় মিতুর মায়ের চোখে পড়ে যে শিলা তার 2টা লাগেজ নিয়ে ঘর থেকে বের হচ্ছে। মিতুর মা শিলাকে দেখে অবাক হয়ে যায়। শিলা, তুই কোথায় যাচ্ছিস? নিজের বাসায় বড় আম্মু। মিতুর মা, এটাই তো তোর বাড়ি। শিলা, না বড় আম্মু, এটা আমার বাসা না। আমার বাসা তো আমার স্বামীর বাসা। মানে, তুই রিপনের বাসায় ফেরত যাচ্ছিস? জি। মিতুর মা, কেন? তোর কি মনে নেই ওর ব্যবহার? মিতুর স্বামী ওকে একবার থাপ্পড় দিয়েছে, আর তোর স্বামী তোকে রক্তাক্ত করে দিয়েছিল মেরে। তোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 10 দিন ওখানেই ভর্তি ছিলি। এসব কি ভুলে গেছিস? কিছু ভুলিনি, সব মনে আছে। তাই ফেরত যাচ্ছি। যাদের জন্য আমার স্বামী আজ আমার সাথে এসব করেছে, তাদের ফাঁস করব। মিতুর মা, কে করেছে? ওর ভাবি আর মা। মিতুর মা, মিতুর মতো তোর সাথে হয়েছে? তুই আমাদের আগে বলিসনি কেন? এতদিন আমরা ভেবেছি যে রিপন খারাপ। না বড়াম্মু, ওর দোষ নেই। ওকে ভুল বোঝানো হয়েছিল। তুই আমাদের এটা আগে বলিসনি কেন? কারণ আগে আমিও জানতাম না বড়াম্মু। যেদিন আমি মিতুর ব্যাপারে জানলাম, সেদিন আমারও সন্দেহ হয়। আর তাই আমি আমার শ্বশুর বাড়ি যাই। সেখানে রিপনকে দেখা হচ্ছিল একটা মেয়েকে। রিপন সাথে সাথে না করে দেয়। রিপন সেই জায়গা থেকে চলে যাওয়ার পরে আমি ওর ভাবি ওর মায়ের কথা শুনতে পাই। ওরা ওখানে আমার কথাই বলছিল, যে আমাকে কি করে বের করেছে। তারপরে তুমি আমাদের এসে বোঝাও। হুম। মিতুর মা, তাহলে আজও 2 রাজকুমারী চলে যাবে? মা, আর সময় পেলে এসে ঘুরে যাব, কিন্তু তার আগে ওদের ফাঁস করব, তাই না আপু? হুম। মিতুর মা, আচ্ছা যাও। আশা করি তোমাদের উদ্দেশ্য সফল হোক। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ বড় আম্মু। মিতুর মা, হয়েছে হয়েছে, এবার সবাইকে বলে যাও যে জিতে এসো। হুম। আপু, তুমি একটু থামো, আমি আমার লাগেজ নিয়ে আসি, তারপর সবাইকে বলে যাব। আচ্ছা। মিতু দৌড়ে গিয়ে ওর ঘর থেকে ওর সব লাগেজ নিয়ে আসে। মিতু, শিলা সবাইকে বলে ঘর থেকে বের হয়ে যায়। উদ্দেশ্য নিজের শ্বশুরবাড়ি। মিতুর শ্বশুরবাড়ির গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ থেমে কলিং বেল দেয়। কলিং বেল দিতেই জয়ের মা দরজা খুলে। জয়ের মা দরজা খুলতে বড় ধরনের শক খায়। জয়ের মা আশা করেছিল না যে জীবনেও মিতু ফিরে আসবে। মিতু জয়ের মার চেহারা দেখে মুচকি হাসে। মিতু জয়ের মাকে দেখছে। এমন সময় জয় বের হয় ওর ঘর থেকে। কে এসেছে মা? জয়কে বের হতে দেখে মিতু জয়ের মায়ের পায়ে পড়ে যায়। মা, প্লিজ মা, আমাকে মাফ করে দেন। আমার ওপর এত রাগ। সে 15 মিনিট ধরে আপনার পায়ে পড়ে আছি। মাপ চাচ্ছি। আর কি চান মা? প্লিজ মা, মাফ করে দেন। এত কষ্ট দিন না, হাত পা ব্যথা হয়ে গেছে।
জয়ের মা জয়ের বাবার দূরে দাঁড়িয়ে থেকে মিতুর কাণ্ডগুলো দেখছে। মিতু: ও মা, মাফ করে দেন না প্লিজ। মা: জয়ের মা: এসব কি বলছো তুমি? কি বলছি মানে? মাফ চাচ্ছি মা, প্লিজ মাফ করে দেন। আর কত বসে থাকবো? ওই, আপনার মাকে একটু বলেন না আমাকে মাফ করে দিতে। জয় মিতুর কথা শুনে হতবাগের মতো দাঁড়িয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। বলেন না প্লিজ। মা: ও অনেকক্ষণ বসে আছে, মাফ করে দাও না। জয়ের মা: কিসের মাফ? ও, মহিলা তো বুদ্ধি খাটাচ্ছ। থাম, তোমাকে দিতাছি। মা: আপনি না আমাকে মেয়ে ভাবেন নিজের, তাহলে কেন এমন বলছেন মা? জেনেও কেন না জানা নাটক করছেন? এ মেয়ে ফেরত এসেছে খেলার জন্য? আচ্ছা থাম, দেখাচ্ছি। এটাই তো বলছি মা, তুমি আমার মেয়ে, তোমার উপর আবার কিসের রাগ? তোমার উপর কোনো রাগ নেই আমার। থ্যাংক ইউ মা। খেলে নাও, খেলে নাও, প্রথম দিন খেলে নাও। তুমি তো আর জানো না তোমার ঢং আজ কাকে ঢোকাচ্ছে তোমার বাড়িতে। আজ থেকে তোমাকে বোঝাবো জল্লাদ বউ কাকে বলে। একদিন আমিও জানি গো আম্মা। মিতু চেয়ে জয়ের মায়ের দিকে জড়িয়ে ধরে। জয়ের মা হতবাগের মতো দাঁড়িয়ে। মা, আপনি অনেক ভালো। মিতু জয়ের মাকে ছেড়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। লাগেজগুলো ভেতরে নিয়ে আসেন, অনেক ভারী। জয়ের দিকে তাকিয়ে। হুম। জয় বাইরে থেকে লাগেজগুলো নিজের ঘরে নিয়ে যায়। জয় ভেতরে ঢুকতে দেখে মিতু খাটে শুয়ে আছে। আবার ফিরে আসলে কেন? আপনার মায়ের জীবন জাহান্নাম বানাতে। আপনাকে ভালোবাসি তাই। মুচকি হেসে জয় মিতুর মুখে এমন কথা শুনে বড় ধরনের শখ খায়। মিতু যখন চলে যাচ্ছিল এই বাড়ি থেকে, তখন বলেছিল ঘৃণা করি, কিন্তু আজ হঠাৎ ফেরত এসে বলে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? কোথায়? না তো। তুমি এক্ষুনি যে বললে। যখন শুনতে পেয়েছেন তখন আবার কেন প্রশ্ন করেন? বারবার শুনতে ভালো লাগে। আমার বারবার বলতে ভালো লাগে না। এত পাগলি কেন তুমি? ভালোবাসার মানুষটা পাগল তাই। আমি পাগল? হুম। কি করে পাগল হলাম? মিতু জয়ের প্রশ্নের উত্তর না দিয়ে গোসল করতে চলে যায়। জয় তাকিয়ে থাকে মিতুর যাওয়ার দিকে। সকাল 11টা। জয় অফিসে চলে যায়। আজকে অফিসে লেট করে যাবে ফোনে বলে দিয়েছিল জয়, তাই এখন যেতে পারে। জয় যাওয়ার পরে জয়ের মা জয়ের রুমে যায়, যেখানে মিতু বসে আছে মোবাইল নিয়ে। জয়ের মা: কেন ফিরে এসেছো আবার? মিতু: ঘুরতে। জয়ের মা: অনেক ঘোরা হয়েছে, এখন চলে যাও। আমার ঘোরা মজা না বুড়িমা, যে 30 মিনিটের ভেতরে আবার চলে যাব। তাহলে কেমন ঘোরা তোমার? সারা জীবন নিজের ঘোরাঘুরি আমার জয়ের আশেপাশে। মানে, তুমি যাবা না? বললাম তো, আমার ঘোরাফেরা জয়ের আশেপাশে। জয় চলে যাবে এই বাড়ি থেকে, আমিও চলে যাব ওর সাথে। ও তো চলে গেলে বাড়ি থেকে, এবার তুমিও যাও। এমন যাওয়া না বুড়িমা, একদম চলে যাওয়া। ও একদিন এই বাড়ি থেকে চলে যাবে আমার হাত ধরে। এটা আপনার মাথায় সুপার গ্লো দিয়ে আটকে দিয়েন। ও, আমার ছেলে জীবনেও যাবে না। ও আমার স্বামী, ঠিকই যাবে। তোমার স্বামী হওয়ার আগে ও আমার ছেলে। এটা ঠিক, আপনি ওর মা। কিন্তু আসল না নকল? আমি নকল মানে? মানে, আপনি আপনার ছেলেকে নিজের মনে করেননি না। করলে এত বড় দাগ লাগতে দিতেন না ওর গায়ে। কিসের দাগ? 3টা বউ ছাড়ার দাগ। জয়ের মা: ওরা ভালো ছিল না। আমি সব জানি। ওরা ভালো ছিল না নাকি আপনি? জয়ের মা: কি জানো তুমি? মিতু: আমি এটা জানি যে আপনি ওদের মারতেন জয়ের পিঠ পিছে। ওরা গ্রামের মেয়ে সেহেতু কিছু বলেনি। কিন্তু আপনার ভুলে এবার আপনি শহরের মেয়েকে এনেছেন। আমরা শহরের মেয়ে কি তা এবার আপনি দেখবেন। ওহো, তুমি বুঝবে আমি কি। কি আপনি? জয়ের মার সাথে সাথে মিতুকে থাপ্পড় দিতে হাত তুলতেই মিতু হাত ধরে নেয়। হঠাৎ মিতুর হাত ধরাতে জয়ের মা ঘাবড়িয়ে যায়। 2 মাসের ভেতরে যে মিতুর এমন পরিবর্তন হবে তা জয়ের মা ধারণাও করতে পারেনি। আচ্ছা ছাড়ো আমার হাত। ও মা, ভয় পেয়েছি নাকি? ভয় পাবে না, আমি ভূত না। আমি তো মানুষ আপনার মতো, যে কিনা আগে আপনাকে সম্মান দেখিয়েছে বয়সে বড় বলে। কিন্তু আপনি তার যোগ্য না। আজ থেকে আমার রূপ দেখবেন আপনি। মিতু জয়ের মাকে ঝটকা মেরে ফেলে দেয়। মিতুর মা মেঝেতে পড়ে যায়। জয়ের মায়ের চোখে ভয় দেখা যাচ্ছে স্পষ্টভাবে। অন্যদিকে মিতুর চোখে দেখা যাচ্ছে ঘৃণার ছাপ। জয়ের মা: তো তুমি আমাকে ধাক্কা মারলে? ভয় পেলে তা কাজের মাধ্যমে দেখাতে হয়, এতে অন্যজন নাও মারতে পারে। মিতু ঘর থেকে বের হয়ে চলে যায়। জয়ের মা মেঝেতে বসে নিজের মাথায় হাত দেয়। ভাবতে থাকে, কি এমন হয়েছে যে এই 2 মাসে যে মেয়ের এত পরিবর্তন? না, জয়কে বলতে হবে।
এমনভাবে বলতে হবে যেন ছেলেটা আজকে এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। জয়ের মা ভাবতে থাকে। কিছুক্ষণ পর জয়ের মায়ের মাথায় বুদ্ধি আসে। রাত ৯টা। জয় অফিস থেকে বাসায় ফিরে আসে। জয় বাসার দরজায় কলিং বেল দিতেই জয়ের মা কাঁদো কাঁদো চোখ নিয়ে দরজা খুলে দেয়। মা, তুমি কাঁদছো কেন? কিছু না বাবা। বলো না মা, কি হয়েছে? আজকে তোর বউ এই ঘরে যে বললাম, বাইরে এসো, খাবার খাবো দুজনে একসাথে। তখন তোর বউ ধাক্কা মেরে ফেলে দিল আমাকে, আর বলল, তোর মতো বুড়ির সাথে আমি খাবো? হুঁ, এটা মিতু বলেছে? হ্যাঁ বাবা। আচ্ছা বাদ দে, ওকে কিছু বলিস না। না মা, ওকে বলতেই হবে। ওর বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। জয় রেগে নিজের ঘরে যায় মিতুকে বকতে। জয় রুমে যে অবাক হয়ে যায়। মিতু ঘরের সব দেওয়ালে জয়ের মায়ের ছবি লাগাচ্ছে। মিতু, এসব কি করছো? মায়ের ছবি লাগাচ্ছি। ছেলের ঘরে মায়ের ছবি বেশি হওয়া উচিত। জয় অবাক চোখে দেখে মিতুকে। যে মেয়ে দুপুরে জয়ের মাকে ধাক্কা মেরে ফেলে দেয়, সে কিনা এখন জয়ের ঘরে জয়ের মায়ের ছবি লাগাচ্ছে। জয়ের মা জয়ের চুপ করে দাঁড়িয়ে থাকা দেখে এগিয়ে আসে। জয়ের মা এগিয়ে এসে জয়ের ঘরের ভেতরে তাকাতে অবাক। এই মেয়ে কি করছে? জয়ের মায়ের ভেতর এক প্রশ্ন চলতে থাকে। তোর বউ কি করছে জয়? ওর ভুল শুধরাচ্ছে মা। ও অনেক ভালো হয়ে গেছে, তোমাকে বুঝতে শিখেছে। এখনো তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। হুম। আচ্ছা মা, আমি এখন ফ্রেশ হয়ে নিই, একসাথে খাবার খাবো। আচ্ছা। জয় বাথরুমে যেতেই জয়ের মা মিতুর কাছে যায়। এসব কি করছো তুমি? কেন মা, দেখতে পাচ্ছি না আপনাকে সম্মান করছি? তোমার মতো মেয়ে আমাকে জীবনেও সম্মান করবে না। কেন করবে না মা? কারণ, তুমি জানো কি কারণ? তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি ভুলে গেছো আমার থাপ্পড় মারাটা। মা, একটু ওদিকে তাকান, পূর্ব দিকে আঙ্গুল দেখিয়ে। জয়ের মা মিতুর দেখানো দিকে মুখ ঘুরাতেই বড় ধরনের শক খায়। জয় বাথরুমের দরজায় দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। জয়, তুই? বাবা, তুই যে যেসব ভাবছিস তেমন কিছু না। বাবা, আসলে আমি মিতুকে বোঝাচ্ছিলাম যে যে ও কোনো ভুল করলে তুমি কি আবার থাপ্পড় মারবে, যেমন তুমি আবার বিয়ের দিন, আবার বিয়ের পরের দিন ওকে মেরেছিলে, তাই তো? না বাবা, আমি ওকে মারিনি। তুই ভুল বুঝছিস। এতদিন ভুল বুঝেছিলাম, আজ ঠিক বুঝছি। তুমি মা, ছি, ঘৃণা লাগছে আমার ভাবতে। তোমার কারণে আমি ৩টা মেয়ের জীবন ধ্বংস করেছি। এবারে তুমি মিতুর জীবনটাও ধ্বংস করতে চাচ্ছিলে। আমার জীবন ধ্বংস করতে চাচ্ছিলে একটা মা হয়ে, কি করে পারো তুমি? তোমার লজ্জা লাগে না আমার সাথে এমন করায়? সবে মেয়ের দোষ। এর জন্য এমন হচ্ছে আমার পরিবারে। মা, এটা শুধু এখন তোমার না, পুরো পরিবার, কেন বুঝো না? ওর মা বাবাকে ছেড়ে এসেছে এই পরিবারকে আপন করতে। কেন অমন মাথায় রাখো তুমি? আমি কোনোদিন ভাবিনি যে তুমি অন্য মায়েদের মতো মনে এসব রাখবা। ওকে আমাদের বাড়ির অংশ কেন ভাবো না? জয়ের মা, তাহলে ওকে বল তোদের বিয়ের ১ বছরে ও নাতি এনে দিবে। মা, তুমি আমাকে তোমার বিয়ের কত বছরে এনেছিলে? ৩ বছরে। ছি, তোমার বেলায় ৩ বছর চলবে, আর ওর বেলায় ১ বছর। আমি বলেছিলাম আমার প্রথম বাচ্চায় ছেলে আসবে, আর তুই এসেছিস। সেহেতু আমাকে আর নিতেই হয়নি। আর এখনকার মেয়েরা প্রথম বাচ্চা মেয়ে চায়, তাহলে ছেলে কবে আনবে? আমি তাই বলছি। তোমার কথার কোনো মানে নেই মা। মিতু, আপনি শুধু একটা বানিয়ে বলছেন তাই? আরে, আপনি সত্যি বলেন না যে আপনি এই ১ বছর বলে বাড়িতে এমন বউ চান যে আপনার সব দোষ চুপ করে মেনে নেবে, আপনার সব কথা শুনবে, মুখ বুজে সহ্য করবে আপনার অত্যাচার। এমন কিছুই না। মিতু, এমন যদি সত্যি না হয়, তাহলে আপনার ছেলেকে বলেন আপনি ওর আগের বউদের মারতেন কিনা। ওরা যদি বলতো জয়কে বলে দিবে, তখন আপনি ডিভোর্স নিয়ে দিতেন। তুমি ওদের মারতে? না বাবা, আমি কেন ওদের মারতে যাব? তোমার কোনো কথায় আর বিশ্বাস হচ্ছে না আমার। জয়, শোন বাবা, তুই আমার ছেলে। তোর কি তাই আমি খারাপ করতে পারি? বল। মা, তুমি বের হও প্লিজ। আমি তোমার চেহারা দেখতে চাই না। আমার সাথে আর কথা বলবে না, বের হও। জয়ের মা, শোন জয় বাবা। জয়ের মা জয়ের কাছে যেতেই জয় ওর মায়ের হাত ধরে ঘর থেকে বের করে দেয়। জয় গেট লাগিয়ে বসে যায় মেঝেতে। চোখ থেকে পড়তে থাকে বৃষ্টির পানি। একটা ছেলে সহজে কাঁদে না, কিন্তু যখন কাঁদে তখন নিজেকে আটকাতে পারে না। মিতু জয়ের অবস্থা দেখে এগিয়ে যায় জয়ের কাছে।
মিতু জয়ের সামনে বসে। ছেলেদের কাঁদতে নেই, খুব ব্যথা হচ্ছে যে। তাহলে এত মাস আমি কি করে সহ্য করেছি ভাবেন। তুমি আবার কি সহ্য করেছ? মিতু, বিয়ে হওয়ার পরেও 2 মাস বাপের বাড়িতে বসে থাকা, দূরে থেকে বুঝতে পারা যে তার স্বামীয়া তাকে ঘৃণা করে, এসব কি কষ্টের না একটা মেয়ের জন্য? আমাকে ভালোবাসো তুমি? মিতু, আর কতবার বলবো? হ্যাঁ জয়। মিতুকে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করে। আই এম সরি মিতু, আই এম রিয়েলি সরি। ইটস ওকে মাই ডিয়ার হাজবেন্ড। জড়িয়ে ধরে, এখনও সব বাদ দেন। এখন আমরা আবার নতুন করে জীবন শুরু করব, যেখানে আমাদের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, কোনো অবিশ্বাস থাকবে না, থাকবে শুধু আমাদের ভালোবাসা। কিন্তু মা যদি আবার কিছু করে, মায়ের কর্মকাণ্ডের জন্য আমাদের বিশ্বাসই যথেষ্ট। ঠিক আছে। জয়ের কান্না অনেক অংশ কমে যায় মিতুর ভরসা পেয়ে। জয় মিতুর রাতটা না খেয়ে পার করে দেয়। সকাল 7টা। মিতু ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে আসতে দেখে জয়ের মা শুয়ে আছে দরজায়। মিতু জয়ের মায়ের এমন অবস্থা দেখে একটু কষ্ট পায়। মিতু, মা, এখান থেকে উঠেন, যে নিজের ঘরে বিছানার উপর ঘুমান, ঠান্ডা লেগে যাবে যে। জয়ের মা মিতুর ডাক শুনে ধরপড় করে ওঠে। জয়ের মা মিতুকে দেখে কাঁদো কাঁদো চেহারা করে নেয়। জয়ের মা, আমাকে মাফ করে দাও মা। এতদিন যা করেছি সেগুলোর জন্য মাফ করে দাও মা। আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। কাঁদবেন না মা, আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি। আপনাকে নিজের মা ভাবি যে। জয়ের মা, ধন্যবাদ মা। মা, আপনি বড় আমাকে ধন্যবাদ বলে ছোট করবেন না। মা, একটু জয়কে। মিতু, চিন্তা করবেন না মা, আমি ওকে বুঝাবো। আপনি মা, আপনি খারাপ চাইতে পারেন না। জয়ের মা, ধন্যবাদ মা। মিতু, আবার ধন্যবাদ। আচ্ছা, আর বলবো না। এখন যান, ফ্রেশ হয়ে নেন। হুম, কিন্তু তুমি একটু জয়কে বলো। জি মা। জয়ের মা মিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। মিতু ঘরে এসে দেখে জয় ঘুম থেকে উঠে মিতুর দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। হুম, উঠে গেছি, সাথে সব শুনেওছি। মিতু, কি শুনেছেন? এটা শুনেছি যে তুমি মায়ের সাথে কথা বলেছ। কেন, বলতে পারি না কি? না, বলতে পারো না। কেন? ওই মহিলা তোমাকে কত কষ্ট দিয়েছে, তোমাকে দূরে রেখেছে আমার থেকে 2 মাস, মিথ্যা বলেছে। আর কত কি। তো কি হয়েছে? কিছু না। তুমি ওনার সাথে কথা বলবা না, শেষ। জয়, উনি ভালো হয়ে গেছেন, আমার কাছে মাফ চাইলেন। আবার আজকে সকালে গেট খুলে দেখি উনি শুয়ে আছেন মেঝেতে আমাদের ঘরের সামনে। উনি বদলে গেছেন জয়। খারাপ কখনো বদলায় না। উনি খারাপ না, উনি মা। আর মাকে অপমান করার লিমিট হয় জয়। উনি মাপ চেয়েছেন, আমি মাফ করে দিয়েছি। তুমিও মাফ করে দাও। দেব না। জয়, একবার মাফ করে তো দেখো, মা হয়ে ধোকা দিবে না। এতদিন তো ধোকায় দিয়েছে, এটা লাস্ট চান্স, প্লিজ। কিন্তু, কোনো কিন্তু না। মা হয়, ধোকা দিবে না। আর করলেও বা কি করবে? দূর করে দেওয়ার চেষ্টা করবে আমাকে তোমার থেকে। কিন্তু আমাদের বিশ্বাস, তারাই প্ল্যানকে ফেল করে দেবে। বিলিভ মি। আচ্ছা, লাস্ট চান্স কিন্তু। জি। আর এসব হওয়ার আগে মায়ের সাথে যেমন ব্যবহার করতা, তেমনই করবা। আচ্ছা? হুম, আচ্ছা। এখন তুমি একটু ফ্রেশ হয়ে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি ফ্রেশ হয়ে নিও। হুম। মিতু ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে জয় আবার ঘুমিয়ে গেছে। মিতু ভেজা চলে জয়ের সামনে বসে। মিতুকে এখন কোনো পরী থেকে কম সুন্দর লাগছে না। ভেজা এলোমেলো চুল যার একটু এসে পড়েছে মিতুর চেহারায়। হালকা গোলাপি ঠোঁট যা এক নিমিষেই পাগল করে দিতে পারে জয়কে। মিতু জয়ের সামনে বসে দুষ্টুমি করে জয়ের মুখে চুলের কয়েক ফোঁটা পানি ফেলে। জয় মুচকি হাসি দিয়ে মিতুর হাত ধরে টান দিয়ে নিজের পাশে শুয়ে দেয়। মিতু জয়ের পাশে শুয়ে জয়ের বুকে মুখ লুকায়। এভাবে থাকবি তো সারা জীবন আমার এই বুকে? যতদিন রাখবে ততদিন থাকবো। সারা জীবন থাকতে বললে থাকবে তো? এখনই তো বললাম, যতদিন রাখবা ততদিন থাকবো। এখন সারা জীবন বললে তাই থাকবো। তোমার মায়ায় পড়ে গেছি মিতু। এখন উঠো, না তো কেউ চলে আসবে। আর একটু থাকি। জি না। আচ্ছা। জয় মিতুকে ছেড়ে দেয়। মিতু ছাড়া পেয়ে দেয় এক দৌড়। জয় মিতুর দৌড়ানো দেখে হাসতে শুরু করে দেয়। সকাল 4:50। জয়ের মা, জয়ের বাবা, জয়, মিতু সবাই একসাথে খাবার খাচ্ছে। জয়, বাবা আজকে অফিসে যাস না কেন? আজ তোর মামাতো ভাই রিজান আসবে। ও, ও কবে আসলো ঢাকা থেকে? জয়ের মা,
আজকে ঢাকা থেকে সরাসরি এ বাড়িতে ঢুকবে। জয়, ভালোই অনেকদিন থেকে ওর সাথে দেখাও হয়নি। আচ্ছা, ওর বউ বাচ্চাকে আনবে? না, ওরা ঢাকাতেই থাকবে। জয়ের বাবা, কখন আসবে ও? জয়ের মা, এই তো আসলো বলে। তা কতদিন থাকবে? আজকেই চলে যাবে। এত তাড়াতাড়ি যাবে কেন? ওর মায়ের বাড়িতে থাকবে 3 দিন। জয়ের বাবা, ও তাহলে আসুক, আমি না হয় একটু অফিস থেকে আসি। জয়ের মা, না, আজকাল অফিসে যাওয়া নেই। আচ্ছা। সকাল 10টা। অচেনা। জয়, জয়, কোথায় তুই? দেখ তোর ভাই এসেছে। মিতুর ডাক শুনে ঘর থেকে বের হতেই ধাক্কা খায় এক অচেনার সাথে। মিতু পড়ে যেতে লাগলে অচেনা মানুষটা মিতুকে ধরে ফেলে। মিতু লোকটির কোলে। মিতু ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। লোকটা যেন হারিয়ে গেছে মিতুর মাঝে। একটু উঠাবেন প্লিজ? ও, সরি। অচেনা লোকটি মিতুকে উঠিয়ে দেয়। তাই এই অপরিচিতাটার নাম কি? মিতুকে উদ্দেশ্য করে। আমি অপরিচিতা না। বলেন আপনি অপরিচিত। কে আপনি, হ্যাঁ? হঠাৎ চলে আসছেন বাড়ির ভিতরে? এটা জয়ের বাসা তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ওর মামাতো ভাই রিজান। আর আপনি? ও, আপনি জয়ের মামাতো ভাই। জয় আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আমি ওকে ডেকে দিচ্ছি। তার আগে বলেন, আপনি কে? আমি ওর ওয়াইফ। বেটা আবার বিয়ে করেছে? আমি ওকে ডেকে আনছি। মিতু ঘরের ভেতরে ঢুকে যায়। মিতু ঢুকতেই জয়ের মা বের হয়ে আসে। আরে রিজান, কখন আসলি? এখুনি খালা। তা জয় আবার বিয়ে করেছে? হুম, তো আবার করবে না? সেটাও। একজনের জন্য তো আর বসে থাকতে পারবে না। এই বাড়িটা ভালোই মনে হচ্ছে, হাসি খুশি। হুম, অনেক ভালো। রিজান, তুমি ভালো আছো তো? তোর খালা কি কখন খারাপ থাকে? রিজান, সেটাই তো, আমার খালা বেস্ট। এখন চল, একটু ফ্রেশ হয়ে আবার খাবার খাবি তো? হুম, খাবো না আবার, কিন্তু আগে একটু দেখা করে আসি জয়ের সাথে। যা। রিজান জয়ের রুমে যেতে আবার পিছন ঘুরে জয়ের মায়ের কাছে আসে। খালু কোথায়? বাজার করতে গেছে। ও। রিজান আবার হাঁটা ধরে জয়ের রুমে। রিজান জয়ের রুমে যেয়ে দেখে মিতু জয়কে টানছে, আর জয় ঘুমিয়েই আছে। কি, তুলতে পারছো না ওকে? না রিজান। ওকে তোলার ট্রিক শিখো আমার কাছ থেকে। রিজান বাথরুমে যেয়ে 1 কাপ পানি নিয়ে এসে জয়ের উপর ঢেলে দেয়। আ রিজান শয়তান, তোরে আজ মেরেই ফেলব। হা হা হা। রিজান দৌড় দেয় পিছনে। জয়। মিতু অবাক চোখে তাকিয়ে আছে জয়ের দিকে। জয় চোখ বন্ধ করে কি করে বুঝল যে এটা ওর রিজান? জয় রিজানকে মেরে পিঠে মিতুর সামনে নিয়ে আসে। জয় রিজানের কলার ধরে আছে, আর রিজান হাসছে। মিতু, চোখ না খুলে কি করে বুঝলা যে রিজান ভাইয়া তোমার উপর পানি ফেলেছে? আরে, তোমাকে কি বলবো, ও যতবার আসে ততবারই এভাবে পানি ফেলে আমার ওপর। এখন তো অভ্যেস হয়ে গেছে, আর তাই চিনতে পেরেছি। কি করব বল? তুই যে কুম্ভকর্ণের মতো ঘুমাস। চুপ কর। হি হি হি। এবার ছাড়, ছেড়ে দেন। আর কত ধরে থাকবেন? জয় মিতুর কথা শুনে ছেড়ে দেয় রিজানকে। বাহ রে, ও বলল আর ছেড়ে দিলি? আমার বউ যা বলবে আমি তাই করব। হুম। মিতু জয়ের কথা শুনে মুচকি আসে। আহারে, দরদ। চুপ কর, চল বাইরে ঘুরে আসি। আগে খাবো, অনেক খিদা লেগেছে, তারপর যাব। আচ্ছা চল। জয় রিজানকে নিয়ে ডাইনিং টেবিলে যায়, পিছন পিছন মিতুও যায়। রিজান জয় একসাথেই বসে। জয়ের মা, এ নে তোর খাবার। রিজানের প্লেটে খাবার দিতে যেয়ে, না খালা, তুমি সার্ভ করবে না আমায়। জয়ের মাকে থামিয়ে দে। তো কে করবে? মিতু করবে। রিজানের কথা শুনে মিতু চমকে ওঠে। হঠাৎ ওর খালাকে থামিয়ে মিতুকে দিয়ে কেন সার্ভ করবে? ও, হো, ভাবির হাতে সার্ভ করে নিবি? হুম, জীবনে প্রথম দেখা হয়েছে তাই। মিতুকে সার্ভ করে দাও। হুম। জয়ের মা, এই নাও মা, ওকে সার্ভ করো। মিতুর হাতে চামচ দিয়ে মিতু একটু হাসার চেষ্টা করে চামচটা নিয়ে রিজানকে সার্ভ করে খাবার। রিজান মিতুর দিকে তাকিয়ে আছে। রিজানের চোখে মিতু লোলুপ দৃষ্টিতে দেখতে পাচ্ছে। মিতু কোনোভাবে সার্ভ করে দূরে সরে যায় রিজানের থেকে। রিজান আবার মুচকে এসে মিতুর দিকে তাকায়। রিজানের লোলুপ চোখ দুটো অন্য কেউ লক্ষ্য না করলেও মিতু খুব ভালো করেই করেছে। রিজান খাবার খেয়ে জয়ের সাথে ঘুরতে যায় বাইরে। দুপুরে বাসায় এসে খাবার খেয়ে নেয়।
সন্ধ্যা ৭টা। রিজান ওর মায়ের বাসায় যাওয়ার জন্য নিজের ব্যাগ রেডি করে নেয়। জয়ের বাড়ির সবাই রিজানকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে যায়। রিজান সবার সাথে কথা বলে অটোতে উঠে বসে। অটো চলতে শুরু করলে রিজান আবার পেছনে ফিরে তাকায় মিতুর দিকে। মিতু রিজানের তাকানো দেখে জয়ের পেছনে লুকিয়ে যায়। রিজান চলে গেলে জয়ের বাসার সবাই আবার ফিরে আসে বাসায়। রাত 11টা। মিতু জয়ের হাতে মাথা দিয়ে আছে। মিতু জয়ের হাতে মাথা দিয়ে ভাবছে রিজানের কর্মকাণ্ডের কথা। জয়, একটা কথা বলি। বলো। আমাকে না রিজানকে একটু লুচ্চা মনে হয়েছে। কেন ওকে লুচ্চা মনে হলো কেন? না, কেমন জানি লোলুপ দৃষ্টি নিয়ে তাকাচ্ছিল আমার দিকে। আরে ওসব ভেবো না, ও অমনি একটু মজা করে। আচ্ছা, আর একটা প্রশ্ন। আবার কি? রিজান তো তোমার মামাতো ভাই, সেহেতু তোমার মার ফপি হচ্ছে না? হচ্ছে। তাহলে রিজান খালা বলে কেন ডাকে? আরে, আমার খালাতো বোনেরা আম্মুকে খালা বলে ডাকতো। আর রিজান ছোটবেলা থেকে ওটা শুনে বলতে বলতে ওরও খালা হয়ে গেছে। আম্মু। কেউ কিছু বলে না? কি আর বলবে, তখন ছোট ছিল না। তো এখন কিছু বলে না কেন? এখনও কি সবাই বলে, কিন্তু ওর উত্তর হয় যে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আর কেউ কিছু বলে না। ও, এখন ঘুমাও। হুম। মিতু জয়ের কথা শুনে একটু ভরসা পায়। ভেবে নেয় যে ওরে হয়তো ভুল হয়েছে দেখতে। রিজান যাওয়ার একদিন পর জয় সকাল ৯টায় অফিসের জন্য চলে যায়। মিতু ওর ঘরে বসে কাপড় গোছাচ্ছে। হঠাৎ এক সময় কেউ একজন এসে মিতুর এক হাত ধরে নেয়। হঠাৎ হাত ধরায় মিতু চিল্লিয়ে ওঠে। মিতু চিল্লিয়ে লোকটার দিকে তাকাতে দেখে লোকটা রিজান। ভাইয়া আপনি? উহু, আমাকে ভাইয়া বলছো কেন? তো কি বলবো? আর আপনি আমার হাত ধরে আছেন কেন? সারেন বলছি। তুমি নাকি আমাকে লুচ্চা বলেছ। মিতুর হাত ধরে রেখে মিতু রিজানের কথা শুনে ভাবনায় পড়ে যায়। যেই কথাটা ও শুধু জয়কে বলেছে। আর জয় সেদিন বলেছিল ওসব ভেবো না। তাহলে এই লোক জানলো কি করে? হুম, জয় আমাকে বলেছে। মিতু অবাক দৃষ্টিতে তাকায় রিজানের দিকে। ও আমাকে যে বলেছে আমি নাকি ও বইয়ের দিলে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছি। আর এমন যেন আর কোনোদিন না হয়। তোমার কি সত্যি মনে হয় আমি লুচ্চা? হ্যাঁ, কারণ সেদিন আপনি আমাকে যেভাবে দেখছিলেন সেটাকে সাধারণ তাকানো বলে না, ওটাকে লোলুপ দৃষ্টি বলে। আহ, ঠিকই বলেছ। আমার বউ আমাকে লুচ্চা বলে। জানো, ওই মেয়েকে আমার একটু বিয়ে করার ইচ্ছাও ছিল না, কিন্তু কি আর করব বলো। ওকে রেপ করার পরে ওর পেটে বাচ্চা চলে আসে, আর আমাকে বিয়ে করতে হয়। না তো আমি আর বিয়ে নেবার। ছি, আপনি এত জঘন্য। এই এই একটু বেশি বলছো কিন্তু। আমি একটুও জঘন্য না। আরে, তুমিই তো বলো। একটা মানুষ একটা জিনিস কতদিন আর ইউজ করবে? আর আমার আবার একটা অভ্যাস আছে। একটা শার্ট একদিন পরে আর ভালো লাগে না। এই অভ্যাসের জন্যই তো একটা মেয়েকে বেশি দিন রাখতে পারি না। একদিন দেখেই মন উঠে যায়। আমার হাত ছাড়েন প্লিজ। রিজান। আরে শোনো, আমার বিয়ে হওয়ার পরে না আর একটাকে পাইনি নতুন, যে দেখতে একদম আসমানের পরি। কিন্তু কালকের আগের দিন নতুন পরি পেয়েছি, আর সেটা হলে তুমি। চিন্তা করো না, আজকে রাখবো, কাল আর রাখবো না। আমার আবার 2বার ইউজ করতে ভালো লাগে না। আমার হাত ছাড়েন বলছি, না তো আমি চিল্লাচিল্লি করব। করো, কেউ নেই তোমাকে শোনার জন্য। আমার শাশুড়ি মা আছে। খালা? হা হা হা। খালাই তো পাঠালো তোমার কাছে। হা হা হা। রিজানের কথা শুনে মিতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। মিতু রিজানের কথায় বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও হচ্ছে না। কারণ মিতু জানে জয়ের মা মিতুকে পছন্দ করে না। আবার সেদিন জয়ের মা মিতুর কাছে মাপ চাইল, তাহলে এসব কেন করবে? হোয়াট? মা? জয়ের মা মিতুর ডাক শুনে জয়ের রুমে আসে চিল্লাতে চিল্লাতে। কি হয়েছে হ্যাঁ? জয়ের মা রুমে ঢুকতে দেখে রিজান মিতুর একটা হাত ধরে আছে। মিতু হাজারো চেষ্টা করছে নিজের হাত ছাড়ানোর। জয়ের মা রিজানের হাত ধরা দেখে একটু রাগে না, বরং হাসি মুখে রিজানের কাছে আসে। কখন আসলি? কেবলই খালা। মা দেখেন, ভাইয়া আমার হাত ধরেছে। ওনাকে বলেন আমাকে ছেড়ে দিতে প্লিজ। বৌমা, আর চিল্লাচিল্লি করো না তো, কানটা ফেটে গেল আমার। আর কাকে থামাতে বলছো? রিজানকে? হা হা হা। ও অমনি বৌমা, জানো না, তাই ওর বিয়ের আগে বিদেশে 5টা মেয়েকে ওর বন্ধুসহ ধর্ষণ করেছিল ও। যার একটার পেটে বাচ্চা চলে আসে, আর আমাকে বিয়ে দিতে হয় এদের দুজনের। আর বিয়ে না দিয়ে কি করব বলো? মেয়েটা মরার হুমকি দিচ্ছিল, ওর জন্য বিয়ে দিতে হলো আমাকে। আর জান, মিতু,
এসব জিনিসের দিকে খালাই আমাকে সাহায্য করে। আমার খালার রিপের কত কেজি সরিয়েছি আমার মাথা থেকে। জয়ের মা: হুম, তুই আমার একটা ভাতিজা না? থ্যাংক ইউ খালা। জয়ের মা: হুম হুম, এবার তাড়াতাড়ি এর কাজটা শেষ করতো। মা: এসব কি বলছেন আপনি? আমাকে বাঁচিয়ে নেন মা। আপনি আমাকে পছন্দ করেন না, এটা আমি জানি, কিন্তু আমি আপনার বাড়ির সম্মান। মা, আমি আপনার ছেলের বউ। জয়ের মা: তোকে আমি আমার ছেলের বউ মানি না, আর আমার ছেলের জীবন থেকে তোকে সরাতে আমাকে এসব করতেই হবে। মিতু: আপনি আমাকে আপনার ছেলের জীবন থেকে সরানোর জন্য এসব করছেন? হুম, সেদিন আমার কাছে মাপ চাইলেন যে। জয়ের মা: কিছু পেতে হলে একটু একটু নাটক তো করতেই হয়। ছি, এত খারাপ আপনি? হুম, অনেক। রিজান, দাঁড়িয়ে কি করছিস? কাজ শুরু কর। আমি গেলাম। আমার আবার এসব কষ্ট সহ্য হয় না। মা, আমার জীবন নষ্ট করবেন না দয়া করে। আ আমি জয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব। জয়ের মা: চলে যাবে ওর জীবন থেকে? হ্যাঁ, অনেক দূরে। রিজান চলে যাবে বলে ছেড়ে দে। খালা, যখন ধরেছি তখন একটু থাক না। আমার আবার নতুন জিনিস ধরে ছাড়তে ইচ্ছে হয় না। হা হা হা, তুইও না? আচ্ছা, যা ইচ্ছা কর। মা, প্লিজ। জয়ের মা হাসতে হাসতে চলে যাওয়ার জন্য পেছনে ঘুরতেই থ মেরে যায়। পেছনে জয় দরজায় হেলান দিয়ে হাসছে। জয়ের মা: জয় তুই? আমি? তুই কখন এলি? আধ ঘন্টা হবে হয়তো। তুই যেসব ভাবছিস এসব কিছু না বাবা। আমি কি ভাবছি? জয়ের মা: রিজান এমনি মজা করে মিতুর হাত ধরেছে। মা, আমি আধা ঘন্টা থেকে এই দেয়ালের পেছনে দাঁড়িয়ে আছি। কে কেমন কেমন ভাবে ধরে আছে তা সব জানি আমি। জয়: রিজান জয়কে দেখে মিতুর হাত ছাড়েনি। এমন ব্যবহার করছে যেন ওর লজ্জা শরমটায় আজ সে খেয়েছে। কি, এবার আমার কথায় মাথায় ঢুকেছে? মিতুর দিকে তাকিয়ে। হুম, আর বিশ্বাস করবে এই মহিলাকে? না, ইশারার মাধ্যমে। হুম, এটা যেন সারা জীবন মাথায় থাকে। হুম, তোমার সাথে পরে কথা বলছি মা। আগে ওর সাথে একটু ডিল করে আসি। জয়ের কথা শুনে জয়ের মা ঘাবড়ে যায়। জয়ের মাকে কথাটা বলে ঝাঁপিয়ে পড়ে রিজানের ওপর। জয়ের সব রাগ রিজানের ওপর দেয়। জয় রিজানকে আধামরা করে দেয়। রিজানের শরীরে অবিরাম রক্ত পড়ে যাচ্ছে। রিজান একটু একটু করে নিঃশ্বাস নিচ্ছে। আপনি মা? ওর মায়ের দিকে তাকিয়ে। জয়, আমি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালো? আমার ভালো মিতুতে। ওকে আমি ভালোবাসি। আর আপনি কি না? ছি, আপনি কারো মা হওয়ার যোগ্য না। আমার ঘৃণা হচ্ছে আপনাকে নিজের মা বলতে। আপনি তো মেয়ে হওয়ারও যোগ্য না। আমাকে পছন্দ না, আমাকে আপনার ছেলের জীবন থেকে সরাবেন, তাই বলে এইভাবে? একটা মেয়ে আর একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করতে লজ্জা করা লাগে না আপনার? কিভাবে আপনি করতে পারেন সব? আপনার একবার আমার খেয়াল আসেনি? আপনার মাথায় একবার ওইটা ভাবনা আসেনি যে আমি সব জানার পর আমার কি হবে? আমি আপনার এই চরিত্র দেখে কিভাবে ভেঙে পড়তে পারি? আপনার লজ্জা লাগেনি? ছি, আপনি আপনার ছেলের বাচ্চা হিসেবে মেয়ে পছন্দ করছেন না। তাহলে আপনি কেন মেয়ে? আপনিও ছেলে হয়ে যান। নিজে জন্ম হওয়ার পর সাথে সাথেই নিজেকে মেরে ফেলতে পারেননি? অন্য মেয়েদের জন্ম নেওয়ার অধিকার নেই, তাহলে আপনার কেন ছিল? কেন জন্ম হতে মরে যাননি? জয়ের মা: আমাদের ঝগড়ার পরের দিন আপনি রিজানকে ডাকেন। এটাতে প্রথমে আমার আপনার উপর আর রিজানের উপর সন্দেহ হতে থাকে। আবার সেদিন মিতু যখন বলল রিজান ওর দিকে ওভাবে তাকাচ্ছে, তখন কেন জানি আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি সেদিন মিতুকে চুপিয়ে দেই, কিন্তু আমার সন্দেহ ঠিকই থাকে। আর তাই আমি কালকেও অফিসে যাইনি। আমার ঘরের জানালা পাশে বসেছিলাম সারাদিন। আর আজকেও অফিসে যাওয়ার ভান করে ওই দেয়ালের পাশে এসে লুকিয়ে গেলাম। আমি অনেক আগে বের হতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। কারণ আপনি আরো কতটা খারাপ হতে পারেন তাই দেখতে চেয়েছিলাম। আর দেখেও নিলাম। মিতু, আপনাকে সে কেন মাফ করেছিলাম? ছি, আমি ভেবেছিলাম সব মা ভালো, সবাই আমার মায়ের মতনই। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আপনার মতো মাও আছে দুনিয়ায়, যারা কাউকে ভালোবাসতে পারে না। আরে, আপনি তো আপনার ছেলেকে পর্যন্ত ভালোবাসেন না। আমি তো দূরের ব্যাপার। জানেন, আপনার মতো মানুষের নিজের বাড়িতে বউ আসার পরে ভুলে যায় যে সেও একসময় বউ ছিল, তাকে একটা মানুষ আপন করে নিয়েছিল। আমার দাদিকে আপনাকে একবারও বলেছে ছেলে আনতে, মেয়ে না আনতে? জয়ের মা: তোমার দাদি যে আমাকে কত মেরেছে
সেটা তুমি জানো না। আমি তোমাকে বলিনি এটা। মিতু, আপনার শাশুড়ি মা আপনাকে মেরেছে, তাই আপনি আপনার বউমাকে মারেন। রিয়েলি মা? আজ আর কত কি জানবো তোমার ব্যাপারে। কয়েকটা তো জানলাম। তুমি তোমার ভাইয়ের ছেলের রেপের কেসগুলো ওর মাথা থেকে সরাও। তোমার বৌমা পছন্দ না, তাই তোমার ভাইয়ের ছেলেকে দিয়ে ওর রেপ করানোর চেষ্টা করো। তুমি তোমার ছেলেকে মিথ্যা বলো। তুমি তোমার বৌমাকে মারো, আর মারার কারণ হলো তোমার শাশুড়ি তোমাকে মেরেছে। ছি মা, ছি। মিতু, আমার আর তোমার লাগেজ প্যাক করো। আজকে চলে যাব এই বাড়ি থেকে। না বাবা, যাস না প্লিজ। জয়, মিতু, তাড়াতাড়ি করো। মিতু জয়ের কথা শুনে লাগেজ প্যাক করা শুরু করে। জয়ের মা বারবার জয়ের কাছে মাপ চায়, যে মিতুকে থামানোর চেষ্টা করে। কিন্তু মিতু জয় না থেকে বাড়ি থেকে বের হয়ে যায়। আর কোনোদিন ফিরে আসবে না এই বাড়িতে তারা। জয় মিতু চলে যাওয়ার 1 বছর পর, জয় মিতু বাড়ি থেকে চলে যাওয়ার পর জয়ের মা একদম মুচড়ে যান। নিজের খেয়াল ঠিকমতো রাখে না, কারোর সাথে কথা বলে না। জয়ের নতুন বাসায় শুধু জয়ের বাবাই যায়। কোনো কোনো সময় জয়ের মা সবসময় জয়ের বাবাকে প্রশ্ন করে জয় কেমন আছে। জয়ের বাবা একই উত্তর জেনে তুমি কি করবে। জয়মিত এ বাড়ি থেকে বের হয়ে যে ভালোই আছে। জয়মিত এ বাড়ি থেকে বের হয়ে যে ভালোই আছে। ভালোই চলছে ওদের জীবনটা। জয়মিতুর বিয়ের 2 বছরের ম্যারেজ অ্যানিভার্সারিতে মিতু জানতে পারে মিতু প্রেগনেন্ট। মিতু জয়কে কথাটা বলেই জয় আনন্দে ফেটে পড়ে, যেন এর থেকে ভালো খবর এই জগতে নেই। বাবা হওয়ার ফিলিংসটা জয় এখন থেকেই পাচ্ছে। মিতুর পেটে বাচ্চা আসার পর জয়মিতুর জীবন নতুন দিকে চলতে থাকে। যেখানে আছে জয়মিতুর ছোট ছোট স্বপ্ন, জয়ের কেয়ার মিতুর জন্য। একটু বকা, একটু আদর, ওদের জীবনটা এখন একদম পারফেক্ট। যেখানে নেই জয়ের মায়ের কালো ছায়া, নেই কোনো ভয়, আছে শুধু স্বপ্ন, ভালোবাসা, যা দিয়ে জয়মিতু খুব সুন্দর করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে। আর যা কোনোদিন ভাঙবে না। কোনো কঠিন সময় আসলেও তাকে দূরে সরিয়ে দিবে মিতু জয়ের ভেতরের অটুট বিশ্বাস। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।